ভাই 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 এদিকে আসেন তো, আমার ইয়া গেল কই, এটা একটু স্ক্রিন টাচ করার নেই। এখন আমরা শুরু করি, যা হইছে হইছে। তো আমরা গতদিন হচ্ছে ত্রিকোণমিতির একটা পার্ট কমপ্লিট করছিলাম যতদূর মনে পড়ে। আজকে আমাদের বাকিটুকুও কমপ্লিট করতে হবে। বাকি যেটা আছে এটা আমরা মোটামুটি আজকে দেখব, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো একটা জিনিস গতদিন যদিও করা হয়েছিল, আবার একটু রিভিশন না, ঠিক এক্স্যাক্টলি আচ্ছা। এখন দেখেন আমরা হচ্ছে ত্রিকোণমিতি পড়তেছিলাম হায়ার ম্যাথের। আচ্ছা, এখন আমরা ইয়া করি, দেখেন সেটা হচ্ছে যে চতুর্ভাগ নিয়ে একটু কথাবার্তা, এটা একটু আমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে। তো আমাদের দেখা যায় হায়ার ম্যাথের যে অঙ্কগুলো আসে সৃজনশীলের মধ্যে সমাধান একটা থাকেই, যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে ওইটা সমাধান করতে বলে। সমাধান মান দ্যাট মিনস আমরা হয়তো বা যদি চলক থেটা থাকে থেটার মান বের করি, যদি এক্স থাকে এক্সের মান বের করি, এই জাতীয় জিনিস একটা থাকেই সবসময়। তো ওই কাজটা করতে গেলে আমাদের একটা জিনিস লাগবে, ওই চতুর্ভাগ সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। তো চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া বলতে তো মোটামুটি চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া বলতে এখন এখানে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এইটুকু কত, এইটুকু কত যেন বলেন তো, এতটুকু কোণ কত ডিগ্রি? এইটুকু যে 180 ডিগ্রি। তো এতটুকু কোণ হচ্ছে আমার পাই। আমি যদিও গতদিন কথায় কথায় বলছিলাম এতটুকু কোণ হচ্ছে পাই। তাহলে আমাদের এই চতুর্ভাগটা হবে শুধু থেটা, আর এই চতুর্ভাগে যে কোনো কোণ যদি নেই তাহলে সেটা হবে পাই মাইনাস থেটা। অর্থাৎ কোণগুলো পাই থেকে ছোট হয়। আপনি নর্মালি একটু চিন্তা করেন যে আপনি এইখানে একটা বিন্দু বা নিয়ে কাজ করতেছেন, তাহলে আমাদের যে এই কোণটুকু হবে নিঃসন্দেহে এই কোণটা হচ্ছে পাই থেকে ছোট হবে, কারণ এইটুক পর্যন্ত আসলে পাই। এই জন্য দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো কোণ, সে যেখানেই থাক, সে যদি এখানেও থাকে এই কোণ পাই থেকে ছোট হবে, সে যদি ধরেন এইখানে থাকে এ কোণও আমার পাই থেকে ছোট হবে। এই জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো কোণ হচ্ছে সেটাকে আমরা ফরম্যাটটা পাই মাইনাস থেটা দিই। নাও এবার থার্ড চতুর্ভাগ, এটা কিন্তু 100% কাজে লাগবে। থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে এই কোণটা আমরা দেই হচ্ছে পাই প্লাস থেটা, কারণ এই ক্ষেত্রে কোণটা হচ্ছে পাই থেকে বড় হয়, পাই প্লাস থেটা। দেন আসেন ফোর্থ যে কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা লিখি হচ্ছে 2 পাই মাইনাস থেটা অথবা শুধু মাইনাস থেটা, এটা হচ্ছে কাজ। তো এই চারটা কোন চতুর্ভাগে কোণের ধরন কি, এই চারটা জিনিস আমাদের খুব 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 ভালো করে মাথায় রাখতে হবে। কোন চতুর্ভাগে কোন ধরন কি? প্রথম চতুর্ভাগে হচ্ছে থেটা, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের পাই মাইনাস থেটা, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে পাই প্লাস থেটা, আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে বা চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 2 পাই মাইনাস থেটা। তো এটা করার পর এটা আমাদের কাজে আসলে কোথায় লাগে? কাজে লাগে হচ্ছে ধরেন আপনি সমাধানের মধ্যে লাগবে। আমরা ছোট জিনিস দিয়ে একটু প্র্যাকটিস করি, যে এখানে হয়তো বা সাইন থেটা সমান হাফ দেয়া থাকলো, দিয়ে আপনাকে থেটার মান বের করতে বললো। এখন সাইন থেটা সমান যে হাফ, এই যে সাইন বলি, কস বলি, ট্যান বলি, কট, সেক, কোসেক, এগুলো তো অ্যাকচুয়ালি পর্যায়ক্রমিক ফাংশন। এগুলো হলো পর্যায়বৃত্ত ফাংশন। তো তখন আমাদের যে কাজ করতে হয় যে সাইন থেটা সমান হাফ, ওরা এখানে একটা হয়তো রেঞ্জ দিয়ে দিবে 0 থেটা, এখানে আপনাকে বলে দিল 2 পাই। তো এই যে রেঞ্জ যে দেয়া আছে 0 থেকে 2 পাই, তখন এই রেঞ্জ দিয়ে
আপনাকে আগে ডিসিশন নিতে হবে যেটা কোন চতুর্ভাগে যাচ্ছে। যেমন আমি যদি 0 থেকে 2 পাই দেই, তাহলে আমার 4টা চতুর্ভাগে আমার হাতে আছে। তো এখানে যে সাইন থেটার মান হাফ, আপনাকে দেখতে হবে এই মানটা পজিটিভ না নেগেটিভ। তো সাইন থেটা হাফ ধনাত্মক মান, তাহলে সে সাইন কোথায় কোথায় ধনাত্মক, এই চতুর্ভাগেও সাইন ধনাত্মক, আবার এই চতুর্ভাগেও সাইন ধনাত্মক। তো দুইটা চতুর্ভাগের ক্ষেত্রেই সাইন ধনাত্মক, অর্থাৎ এক্ষেত্রে হাফের জন্য আপনি দুইটা মান পাবেন। এই জন্য আমাদের যে কাজ করতে হয়, আমরা লিখি যে হাফ মানে হচ্ছে সাইন প্রথম চতুর্ভাগে থেটা, তাহলে সাইন কত ডিগ্রির মান 30, তখন আমরা এখানে লিখি π/6 কমা দিয়ে। এটা তো আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বের করলাম, কিন্তু এই যে পজিটিভ হাফ এটা তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে প্রযোজ্য, তখন আমরা কমা দিয়ে লিখি সাইন, এই যে দ্বিতীয় চতুর্ভাগের যখন কোণ লিখব তখন আমাদের এই সূত্রটা ফলো করতে হয় যে আমাদের এখানে হচ্ছে π-θ, তখন আমরা এখানে লিখে দিই যে π-θ মানে হচ্ছে π/6। এইখান থেকে আমরা মোটামুটি, এটা তো সাইন π/6 থাকে, আর এইখানে আমরা লিখি সাইন হচ্ছে 5π/6, এখান থেকে বলে দেই থেটা সমান হচ্ছে π/6, 5π/6। তো এই জিনিসটা আপনার হচ্ছে যে কোন এই রেঞ্জের উপর নির্ভর করবে। যেমন আসেন, আমার যদি জিনিসটা এরকম থাকতো, এখান থেকে আমরা আলোচনা করি যে আমাদের জিনিসটা যদি ধরেন আমার জিনিসটা এরকম আছে যে সাইন থেটা এটা ইকুয়াল হাফই আছে, কিন্তু এখানে রেঞ্জটা তারা দিয়ে বলছে π/2, থেটা এখানে দিয়ে দিলাম 3π/2। এখন আমাকে বলেন সবাই, এই যে রেঞ্জ π/2 থেকে 3π/2, এই রেঞ্জটা কোন চতুর্ভাগ নির্দেশ করে, কোন কোন চতুর্ভাগ নির্দেশ করে? জি, এটা হচ্ছে দ্বিতীয় এবং না প্রথম দ্বিতীয় না, সবাই মাথায় রাখবেন π/2 মানে 90, এটা হলো π/2, এটা হলো পাই, এটা হলো 3 × π/2, এটা 0 বা হচ্ছে 2π, যেটা বলেন 0 বা 2π, 0 বা 2π। তো এই যে আমাদের π/2 থেকে 3π/2, তাহলে π/2 থেকে 3π/2 মানে এটা, অর্থাৎ আপনাকে তারা কি বলছে, দ্বিতীয় এবং তৃতীয় এই দুই চতুর্ভাগ থেকে মান নিতে হবে। এখন বলেন আমাকে দিয়ে দিছে হচ্ছে সাইন থেটা এর মান হচ্ছে হাফ, সাইন থেটা সমান হাফ দেওয়া আছে, চতুর্ভাগ হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়। তো দ্বিতীয় তৃতীয় এই যে হাফ মানে ধনাত্মক মান, দ্বিতীয় এবং তৃতীয় এর মধ্যে কয়টা কোন চতুর্ভাগে ধনাত্মক? জি, এর মধ্যে আমরা দেখতেছি দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, অর্থাৎ আমি এখানে মান পাচ্ছি হচ্ছে একটা মান পাচ্ছি। তো যেহেতু একটা মান পাচ্ছি, তখন আমার আগে লিখতে হবে যে এটা হলো সাইন, আপনি লিখতে পারেন হাফ মানে কত, হাফ মানে অ্যাকচুয়ালি সাইন হচ্ছে π/6। এখন এটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিতে গেলে আমাকে বলেন তো পাই থেকে বিয়োগ করতে হবে নাকি পাইয়ের সাথে যোগ করতে হবে? এটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিতে গেলে পাই থেকে বিয়োগ করতে হবে না পাইয়ের সাথে যোগ করতে হবে, কোনটা? জি, বিয়োগ। এই দ্বিতীয় চতুর্ভাগের কোণের প্যাটার্ন দেখেন, π-θ, বিয়োগ বিয়োগ। আচ্ছা, এবার তাহলে আমরা লিখতে পারি সাইন, এই যে হাফ মানে π/6, এটা বাইরে থেকে বের করে নেবেন, তখন এখানে লিখবেন আপনি হচ্ছে π-π/6 ইকুয়াল, এটাকে লেখা যায় সাইন 5π/6, অতএব থেটা এর মান হচ্ছে কত, 5π/6। তো এই রকম এই যে এইখানকার রেঞ্জ দেখে বা আমরা যখন সমাধান করব, তারা আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে চিত্রটা এঁকে দিব। চিত্র এরকম চিত্র না, আমরা জাস্ট নর্মাল চিত্র আঁকবো যে আমার এতটুকু π/2 থেকে 3π/2, এটা এরকম সাইডে এঁকে দিবেন, এর মধ্যে সাইন হাফ ধনাত্মক, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, যাতে টিচার দেখার সাথে সাথে বুঝতে পারে যে আপনি কি কাজ করছেন। তাহলে ভেতরের অঙ্ক এত দেখবে না, যে এই চতুর্ভাগে আপনি মান বের করবেন। ইচ্ছা করলে এখানে লিখতে পারেন π-θ, না লিখলেও হবে, এখানে π+θ লিখতে পারেন, যা ইচ্ছা তাই। কথা শোনা যায় না? হ্যাঁ যায়, যার সাউন্ড নাই, কারো এরকম নেটে প্রবলেম হতে পারে, সে আবার কি করবেন, মিটিং করে আবার জয়েন করবেন। আচ্ছা,
তাহলে এই কাজ, তাহলে আসেন এবার একটু নামতার মতো পড়ি, নামতা পড়ি। ধরেন আমাকে দিয়ে দিল ভাই cos থিটা সমান হচ্ছে -½ তো আমি এখানে দিয়ে দিলাম পাই থিটা 2π। বলেন এটা কোন কোন চতুর্ভাগ নির্দেশ করে? জি, এটা হচ্ছে আমাদের তৃতীয় আর চতুর্থ। তখন আমরা কাজ কি করব, এরকম একটা চিত্র এঁকে দেবো টিচারের বোঝার সুবিধার্থে। এইটা এখন এই যে দুইটা চতুর্ভাগ নির্দেশ করে, আমরা দেখতেছি কজের মান হচ্ছে -½ তাহলে -½ কোন চতুর্ভাগে? তৃতীয় আর চতুর্থর মধ্যে। -½ হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এরকম একটা ঠিক দিয়ে রাখলাম, আমি বোঝাই দিলাম টিচারকে যে আমি এই চতুর্ভাগে মান বের করছি। এখন আপনি যে আপনার কাজ করেন যে এখানে -½ মানে কজ হচ্ছে 60 ডিগ্রি, পাই হচ্ছে 3, দেন আপনি এখানে লেখেন π/3। এখন এই মাইনাসটা কিন্তু সরাবো, মাইনাস সরানোর জন্য আমার এই চতুর্ভাগে যাইতে হবে। এখন বলেন তৃতীয় চতুর্ভাগ কোন কি, পাই প্লাস নাকি পাই মাইনাস? জি পাই প্লাস। তখন আমরা এখানে লিখব cos পাই প্লাস হচ্ছে π/3। দেন আপনি দুই পাশ থেকে cos বাদ দিয়ে থিটা সমান বলতে পারেন পাই প্লাস হচ্ছে π/3, যেটাকে একসাথে লেখা যাবে হচ্ছে 4π/3। বি কেয়ারফুল, পরের লাইনে কিন্তু মাইনাস থাকবে না। আমি এটাকে তৃতীয় চতুর্ভাগে নিয়ে গেছি, তো তৃতীয় চতুর্ভাগে নেওয়ার কারণে cos তো মাইনাস হয়ে গেছে, এইজন্য এই মাইনাসটা কিন্তু নাই। এই মাইনাসের কারণেই আপনি এটাকে তৃতীয় চতুর্ভাগে নিতে পারছেন না। মাইনাস তো অ্যাভয়েড করি নাই, মাইনাস অ্যাভয়েড করি নাই, এই মাইনাস থাকার কারণেই তো আমি এটাকে তৃতীয় চতুর্ভাগে নিছি। আপনার সবচেয়ে বেটার হয় আরেকটু ক্লিয়ার হয়, এটা হচ্ছে cos 180 আর 60। আপনি ক্যালকুলেটরে cos 240 ডিগ্রি দিয়ে দেখেন মান কত দেখায়। ক্যালকুলেটরে cos 240 দিয়ে দেখেন মাইনাস মান দেখাবে। আচ্ছা, আরেকজন বলছে ফোর্থ কোয়াড্রেন্টে। এবার আসেন এখানে cos থিটার মান মাইনাস আছে, বলেন ফোর্থ কোয়াড্রেন্টে কি cos মাইনাস নাকি প্লাস? ফোর্থ কোয়াড্রেন্টে cos মাইনাস নাকি প্লাস? প্লাস। তাহলে আমি কেন ফোর্থ কোয়াড্রেন্টে বের করব? আমার মান তো মাইনাস, এজন্য তো আমি ফোর্থ কোয়াড্রেন্টে মান পাবো না। তো আপনাকে আগে ডিসিশন নিতে হবে কোন মান। প্রথমে রেঞ্জ দিয়ে চতুর্ভাগ আঁকবো, তারপর কোন মান বলছে সেই মানটা কোন চতুর্ভাগে আছে। কখনো যেমন প্রথমে করলাম 2 চতুর্ভাগে ছিল, এখানে 1 চতুর্ভাগে আছে। এই cos 240 ডিগ্রির মান কিন্তু মাইনাস, ওইটা এখান থেকে মাইনাসই আসবে। আমি যদি আবার সামনে মাইনাস দেই তাহলে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এই মাইনাসের কারণেই তো আমি তাকে তৃতীয় চতুর্ভাগে নিয়ে গেছি। আচ্ছা, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাই, আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। আপনাদেরকে দেখি কিছু সৃজনশীল হচ্ছে দিয়ে দেওয়া হবে, অথবা আপনাদের সবার কাছে কি টেস্ট পেপার আছে? সবাই টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কিনছেন? আচ্ছা, যদি কিনে থাকেন তাহলে ওইখান থেকে আমার মনে হয় বোর্ড উল্লেখ করে দিলেই হবে নাকি? আই থিংক ওইখান থেকে বোর্ড উল্লেখ করে দিলেই হবে, এই বোর্ড। হ্যাঁ, আগের বছর থাকলেও হবে। ডিজিটাল আধুনিক যুগে আপনি ইয়াও করতে পারেন, এটা হচ্ছে আরেকজন থেকে দেখে নিলেও পারেন। দোস্ত আছে, দোস্ত বলবেন ছবি পাঠিয়ে দিই, তাই তো হয়ে যাবে। আচ্ছা, আমরা আসেন প্রথমে সমাধানে যাচ্ছি। সমাধানের ক্ষেত্রে দুই টাইপের কাজ করা হয়। এক টাইপের কাজ হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা একটা সমাধান নেই, কিছু ক্ষেত্রে দুইটা সমাধান নেই, একটা ব্যাপার। কিছু ক্ষেত্রে আমরা সমাধানটাকে অ্যাভয়েড করি, যে না এটা সমাধান হবে না, এই ধরনের একটা ডিসিশন নেই। এই জিনিসগুলা
এই জিনিসগুলো না আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যখন একটা অঙ্কের সমাধান করতেছি কখনো সমাধানে একটা হয়, কখনো কিছু সমাধানকে আমরা বাদ দিয়ে দেই। এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে চিন্তা ভাবনা করে করতে হবে। আর আপনাদের এখানে সূত্র তেমন নাই, মাত্র 2-3টা সূত্র, এই সূত্রগুলো ভালো করে দেখতে হবে। ধরে আমরা একটা অঙ্কের মধ্যে আসি, হুবহু এই ম্যাথ এইচএসসি তেও আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সবার কাছে আগে একটা সাদাসিধে প্রশ্ন করি, যখন এরকম একটা দ্বিঘাত মানে একটার পাওয়ার 2 আর একটা একঘাত থাকে, একটার পাওয়ার 2 থাকে একটা একঘাত, এই জাতীয় জিনিসকে আমরা নরমালি কি করি? উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করি, এটা হলো আমাদের কাজ। তো এই উৎপাদকে বিশ্লেষণ করতে যে আমাদের যেটা মাথায় রাখতে হয় যে জিনিসটাকে এক জাতীয় রাশিতে রূপান্তর করা। এক জাতীয় রাশি মানে হয় সবগুলো পদই কস বানাবো অথবা সবগুলো পদই সাইন বানাবো, এরকম চিন্তা ভাবনা করতে হবে যে এক জাতীয় জিনিসে রূপান্তর করতে হবে। তো এই এক জাতীয় জিনিসে কনভার্ট করার জন্য আমরা সব সময় কোনটাকে ভাঙি? যেটার পাওয়ার 1 আছে সেটাকে ভাঙি নাকি যেটার পাওয়ার 2 আছে সেটাকে ভাঙি? বলেন তো কি মনে আছে দেখি। আমরা কোনটাকে ভাঙি? যেটার পাওয়ার 1 আছে সেটাকে ভাঙি না যেটার পাওয়ার 2 আছে সেটাকে ভাঙি? কোনটাকে ভাঙি? জি, আমরা সব সময় যেটার পাওয়ার 2 আছে, দ্যাট মিন্স যেটা দ্বিঘাত আছে সেটাকে ভাঙি, কারণ একঘাত সাইনকে ডাইরেক্ট কজে লেখা ঝামেলা। তো আমরা ভাঙলে কি হয়? এখানে 4 থাকে, এটা হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা, ওই 5টা বাম পাশে নিয়ে আসি, মাইনাস 5 ইকুয়াল 0। তো এখানে গেল 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 সাইন থিটা মাইনাস 5 ইকুয়াল 0, বা এখানে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এই যে আমি cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার লিখলাম, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখন টোটাল রাশিটা আমার সাইনে রূপান্তর হইছে। তো যখনই টোটালটা সাইনে রূপান্তর হইল তখন আমরা এটা মিডল টার্ম করা আমাদের জন্য সুবিধা হবে, কখনো বর্গের সূত্রে যাবে। এগুলো মানে সর্বোচ্চ সংখ্যক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বেশি না। আপনি যদি ধরেন 2 বছর করলেন, যে কোনো 19-20 2টা বোর্ড সমাধান করলেন, সাথে একটু 2-1টা হচ্ছে দেখলেন, আরো 2-1টা স্কুল দেখলেন, তাহলেই হয়ে যায়। 2 বছর করলে এর মধ্যে সব অঙ্ক পড়ে যায়। এখন আমরা মাইনাস দ্বারা গুণ করলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0, এইটা। এখন এই জিনিস তো নরমাল দেখে বোঝা যায় এটা, বাট আপনাদের জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয়। যারা আগে থেকে পড়াশোনা করছেন তাদের তো সমস্যা নাই, বাট যারা একটু ফাঁকি ঝুঁকি দিচ্ছেন তাদের জন্য একটু প্রবলেম। তো যাদের ধরতে প্রবলেম হয় আপনারা কাজ করবেন, এর বীজগণিতিক সমীকরণে রূপান্তর করবেন, যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, ধরেন এইটার মিডল টার্ম করতে বলছে, তাহলে আপনি অ্যাটলিস্ট দেখে বুঝতে পারবেন। তাহলে আপনি দেখলে হয়তো বা বুঝতে পারবেন, এটা দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এই কাহিনী আছে। এখন আমি অঙ্কের ফরম্যাট সাজাই নাই, এবার আসেন এখানে এটাকে লেখা যাবে 2 sin theta হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 sin theta ইনটু 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল 0। তখন আমরা এটাকে লিখতে হবে 2 sin theta মাইনাস 1 হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 0। এখন অ্যানসার কি হবে? গুড, পাই বাই 6 হবে। এই যে এইখানে যে একটু প্রবলেম, ধরেন এখানে আমি দিয়ে দিলাম 0 থিটা, এখানে আমি আপনাকে 2 পাই দিয়ে দিলাম, ধরেন 2 পাই। এই রেঞ্জের মধ্যে আমার মান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রেও তো আমাদের একাধিক অ্যানসার আসবে। তখন আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারবো যে 2 sin থিটা
মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল হচ্ছে হাফ। এতটুকু সমাধান তো আগে করেন, এরপরে যে আপনি চিন্তা করবেন যে 0 থেকে 2 পাই, তো এই 0 থেকে 2 পাই মানে কয়টা চতুর্ভাগ বলেন তো? 0 থেকে 2 পাই মানে চতুর্ভাগ কয়টা? জি, টোটাল চতুর্ভাগ হচ্ছে 4টা। তা আমার এক্সপেকটেশন হচ্ছে আপনারা আগে এই কাজ করবেন, এখানে দেখায় দিবেন যে টোটাল 4টা চতুর্ভাগ, এরকম দেখায় দিবেন। দেখায় দেওয়ার পরে এখন তারা বলে দিছে সাইন থিটার মান হাফ বের হইছে, ধনাত্মক মান। তো এই যে 4টা চতুর্ভাগ প্রত্যেকটাতেই তো আর সাইন ধনাত্মক না, তো সাইন ধনাত্মক হচ্ছে প্রথম দ্বিতীয়, তখন আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিবেন যে প্রথমটা আর দ্বিতীয়টা ধনাত্মক, যাতে টিচার দেখার সাথে সাথে বুঝতে পারে যে আপনি প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে মান নির্ণয় করতেছেন। তখন আমরা এখানে যে কাজ করি, যে প্রথমে আপনারা যে কাজ করছেন সাইন থিটা ইকুয়াল হাফ মানে হচ্ছে সাইন পাই বাই 6, এটা তো প্রথম চতুর্ভাগে। এবার দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? পাই প্লাস না মাইনাস? যে এটাতে পাই মাইনাস, তাহলে এটার জন্য লিখতে হবে সাইন পাই মাইনাস হচ্ছে পাই বাই 6, এই হলো টোটাল কাজ। তো এখান থেকে দেখা গেল এইখান থেকে আমরা অলরেডি দুইটা মান পাবো। তো এখন এখানে আপনি লিখেন, এটা লেখেন হচ্ছে সাইন পাই বাই 6 আর এখানে লেখেন হচ্ছে সাইন 5 পাই বাই 6, অতএব থিটা সমান হচ্ছে পাই বাই 6, 5 পাই বাই 6। তো মেইন কাজ সমাধানের ফরম্যাটটা তো মাথায় থাকবে, কিন্তু লাস্টে যে এই রেঞ্জটা দিয়ে কোন চতুর্ভাগ আছে সেটা করতে হবে, আর আপনার যে মানটা আছে পজিটিভ না নেগেটিভ সেটা কোন কোন চতুর্ভাগকে সিদ্ধ করে ওই চতুর্ভাগটা দাগাইতে হবে, তারপরে আপনি মান নির্ণয় করবেন। ক্লিয়ার এতটুকু? তাই বলেন, এতটুকু ক্লিয়ার হলে সার্থক। না তো এত ব্রিলিয়ান্ট কিভাবে, এত ব্রিলিয়ান্ট মানুষ কিভাবে হয়? আপনারা কেন আমাদের মতো গাধা না, মাঝে মাঝে চিন্তা করি। আচ্ছা এবার তাহলে মুছে দিলাম, হ্যাঁ করতে দিব। আরেকটা জিনিস আমি একটু বুঝাই নিই, তারপরে অবশ্যই করতে দিব, কেন করতে দিব না, আমি আগে আরেকটা জিনিস বুঝাই নেই তার আগে। আচ্ছা এইবার আসেন, এটার সমাধান করতে বললো আমাদেরকে 0 থেকে 2 পাই এর মধ্যে, 4টা চতুর্ভাগের মধ্যে। এখানে একটু শিক্ষা দীক্ষার ব্যাপার আছে। তো দেখেন এখানে সাইনের পাওয়ারও 1, এখানে কজের পাওয়ারও হচ্ছে 1। তো যেহেতু দুইটার পাওয়ারই 1, যদি সাইন কজ দুইটার পাওয়ারই 1 থাকে, তখন আমাদের বর্গ তো করব, ঠিক আছে। তো মাথায় রাখবো সব সময় যে কোনো একটাকে ডান সাইডে নিয়ে যেয়ে তারপর বর্গ করব, ডিরেক্ট বর্গ করব না। মানে আপনি উভয় পক্ষকে বর্গ করে দিবেন তা না, যে কোনো একটাকে ডান পাশে নেব, হয় এখানে কস ডান পাশে যাবে অথবা এখান থেকে সাইন ডান পাশে যাবে, যে কোনো একটাকে ডান পাশে নিয়ে তারপর হচ্ছে আমরা বর্গ করে দিব। আপনার যেটা ইচ্ছা ডান পাশে নিজে বর্গ করে। তো আমরা যদি যে কোনো একটাকে ডান পাশে নেই, ধরেন সাইন থিটাকে বাম পাশে রেখে দিলাম, এইখানে ডান পাশে √3 মাইনাস কস থিটা ডান পাশে নিয়ে গেলাম, এখন বর্গ করে দিব। এ পাশে হলো সাইন স্কয়ার থিটা, ইধার হচ্ছে √3 মাইনাস কস থিটা তাহার হোল স্কয়ার। এখন এ পাশে তো সাইন স্কয়ার থিটা থাকলো, এখন এখানে √3 স্কয়ার মানে 3 মাইনাস 2√3 কস থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা, বর্গ করে দিলাম। এখন আগে বলেন বর্গ করার পর এখানে কোনটাকে ভাঙবো?
সাইন স্কয়ারকে ভাঙবো নাকি কজ স্কয়ারকে ভাঙবো, কোনটাকে ভাঙতে হবে? জি নিঃসন্দেহে সাইন স্কয়ারকে, কারণ এই যে এখানে কজের পাওয়ার 1 আছে, কজটাকে ভাঙা যাবে না, এই জন্য আমাকে সাইন স্কয়ারকে ভাঙতে হবে কজের। তো আমরা যদি সাইন স্কয়ারকে কজ স্কয়ারে ভেঙে দেই, এটা হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা 3 মাইনাস 2√3 cos থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, সব যদি একদিকে নিয়ে যাই এটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√3 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। এখন দেখেন এটাকে উৎপাদক করলে কি হয়, এটা তো মিডল টার্মে কি এমন এক অঙ্ক নিলাম, ওয়েট চিন্তা ভাবনা করি, √3 নিছি, তাই অঙ্ক 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 ভুল হয়েছে। ওয়েট 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 ওয়েট, এখানে যেটা কাজ করতে হবে, একটু দাঁড়ান, অঙ্কে প্রবলেম আছে, প্রবলেম আছে বলতে এটা মিডল টার্ম হবে না, এটার মাইনাস 2√3 বি স্কয়ার মাইনাস 4ac রুট ওভার, এটা করলে হচ্ছে 12 মাইনাস 16 ইকুয়াল রুট ওভার মাইনাস 4। না এটা সমাধান করা যাবে না, নিঃশ্বাসের মধ্যে মাইনাস আছে, দাঁড়ান আমি ডান পাশে একটু চেঞ্জ করে দেই, আমি আগে নিঃশ্বাসটা খেয়াল করি নাই, ডান পাশে চেঞ্জ করে যদি 1 দেই তাহলে তো হবে, 1 ছাড়া অন্য কিছু দিতে চাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, রাশিটা একটু চেঞ্জ করি, দাঁড়ান মেইন প্যাটার্ন এটা, কারণ এখানে নিঃশ্বাস 0 ইয়া হচ্ছে না, পূর্ণবর্গ হচ্ছে না, দেখে হবে না, এখানে একটু চেঞ্জ করে দেই, ডান পাশে 1 দিলে হয়, কিন্তু 1 দিলে একটু মানে ফকির ফকির লাগে, এখানে যদি √3 cos থিটা দেই তাহলে এখানে হবে 1 প্লাস 3 মানে 2, ডান পাশে হচ্ছে 1 দিই, হ্যাঁ এখন মিডল টার্ম করা যাবে, 1 দিলে 2 দ্বারা ভাগ দিলে হাফ, হাফ হলো এটা, হ্যাঁ 1 দিই। এখন আসেন, এখন যদি আমরা কাজ কমপ্লিট করি তাহলে এখানে sin থিটা সমান 1 মাইনাস √3 cos থিটা, এখন যদি বর্গ করে দেই একবারে লিখলাম, এখানে বর্গ sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 2√3 cos থিটা প্লাস হচ্ছে 3 cos স্কয়ার থিটা, এখন আমরা sin স্কয়ারে লিখতে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই অঙ্ক তো সবাই পারবেন, একটা শিক্ষার জন্য এই অঙ্কটা লেখা, ছোট্ট একটা শিক্ষা আছে এই জন্য এই অঙ্কটা লেখা। এখন যদি আমরা এটা ডান পাশে নেই 4 cos স্কয়ার থিটা মাইনাস 2√3 cos থিটা ইকুয়াল 0, তাহলে এখানে কি কমন যায়, এখানে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন গেলে কি থাকে, এখানে 2 cos থিটা কমন গেলে থাকে হচ্ছে 2 cos থিটা মাইনাস হলো √3 ইকুয়াল 0। একটা শিক্ষা আছে, ছোট্ট একটা শিক্ষা দীক্ষা আছে, এই জন্য এটা আসলে লেখা অঙ্কটা, তাছাড়া কোনো কাজ নেই, ছোট্ট একটা শিক্ষা দীক্ষা আছে এই জন্য অঙ্কটা লেখা। এখন আমরা লিখি যে হয় cos থিটা সমান হচ্ছে 0। এবার আসেন প্রথমে, এই যে আমি রেঞ্জ দিয়ে দিছি 0 থেকে 2 পাই, তো এইটার ক্ষেত্রে 0 থেকে 2 পাইতে এইটুকুর ক্ষেত্রে আমাদের চতুর্ভাগ 0 থেকে 2 পাই, এখন cos থিটা সমান 0, 0 কে যদি আপনি অ্যাকচুয়ালি 0 তো অঋণাত্মক, মানে 0 অঋণাত্মক না, সে ধনাত্মক না সে ঋণাত্মক, অঋণাত্মক, তো এটাকে আপনি ধরেন কিছু একটা, এটাকে ধনাত্মক ধরলেও যে জিনিস আসবে এটাকে ঋণাত্মক ধরে ক্যালকুলেশন করে একই জিনিস আসবে, তো আমি নিলাম cos থিটা সমান 0। এখন cos হচ্ছে পজিটিভ ধরেন, তো পজিটিভ এখানে কোন কোন চতুর্ভাগে cos, কোন কোন চতুর্ভাগে cos পজিটিভ, যে প্রথম আর চতুর্থ, তাহলে cos 0, এরপরে যে আমরা দেখাই cos থিটা ইকুয়াল 0 মানে cos পাই বাই 2 গেল,
আমাদের হচ্ছে প্রথম আর চতুর্থে যাইতে হবে। তাহলে এবার বলেন চতুর্থ চতুর্ভাগের কোণের ধরন কি? চতুর্থ চতুর্ভাগের কোণের ধরন কি? চতুর্থ চতুর্ভাগের কোণের ধরন কি? কোনটা থেকে মাইনাস? চতুর্থ চতুর্ভাগের কোণের ধরন কোনটা থেকে মাইনাস? কোনটা থেকে মাইনাস? জি 2 পাই থেকে মাইনাস। তাহলে আমাদের লিখতে হবে cos 2 পাই মাইনাস পাই বাই 2। এখান থেকে ভাই আপনি থিটা সমান বলতে পারবেন, থিটা সমান বলতে পারবেন পাই বাই 2 কমা হচ্ছে 3 পাই বাই 2। এই দুইটা মান আসলো। এবার আসে আমরা কিন্তু প্রথম অঙ্কের ক্ষেত্রে এগুলো চিন্তাও করি নাই যে এই ধরনের কোনো কাজ করতে হবে, কিন্তু এখানে এই ধরনের কাজ আমার করতে হবে। কি কাজ করতে হবে? ধরে আপনি পাই বাই 2 বসাইলেন, এখানে যদি পাই বাই 2 বসান, sin পাই বাই 2 এর মান হচ্ছে 1, cos পাই বাই 2 এর মান কত? cos পাই বাই 2 এর মান হচ্ছে 0। তাহলে 1 প্লাস 0 তে 1 হচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে। বাট এই যে cos থিটা সমান যে 3 পাই বাই 2 আছে, 3 পাই বাই 2 আছে, আমাকে বলেন তো এই 3 পাই বাই 2 যদি এই সমীকরণে বসাই, এই সমীকরণকে কি সিদ্ধ করবে নাকি করবে না? 3 পাই বাই 2 এইটা যদি সমীকরণে বসাই তাহলে সমীকরণকে সিদ্ধ করবে নাকি করবে না? দেখেন আমি একটু দরকারে দেখাই দেই। এই সমীকরণের আপনার লেফট হ্যান্ড সাইডে যদি 3 পাই বাই 2 বসান, মানে sin 3 পাই বাই 2 প্লাস √3 cos 3 পাই বাই 2, তো sin 3 পাই বাই 2 এর মান হলো -1 প্লাস √3 cos এটা 0, তাহলে -1 হচ্ছে নট ইকুয়াল কি? নট ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো 3 পাই বাই 2 এর জন্য আমার দেখা যাচ্ছে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না, এই জন্য 3 পাই বাই 2 টা গ্রহণ করা যাবে না। বের করতে হবে মান, কিন্তু গ্রহণ করা যাবে না। তো আমি এত দেখানোর দরকার নাই, এই জিনিসটা আমরা ডাইরেক্ট বলে দিব যে কিন্তু থিটা সমান 3 পাই বাই 2 সমীকরণকে সিদ্ধ করে না, সিদ্ধ করে না, এটা আমরা বলে দিব। অতএব থিটা সমান হচ্ছে কত? পাই বাই 2। দেন আসেন আমরা আরেকটা মান নিয়ে আগে কাজ করি, তারপরে যে কথা বলবো যে আসলে কখন এই কাজ করব। আবার হচ্ছে 2 cos থিটা মাইনাস √3 সমান 0, ইধার cos থিটা সমান হচ্ছে √3 বাই 2, বা cos থিটা সমান হচ্ছে cos √3 বাই 2 মানে কত ডিগ্রি? 30, মানে পাই বাই 6। আর চতুর্থ চতুর্ভাগে নিলে cos 2 পাই মাইনাস পাই বাই 6 গেল। এখন আসেন এখানে cos পাই বাই 6 এর মান কত? cos পাই বাই 6 এর মান হচ্ছে অতএব থিটা সমান এখানে হলো পাই বাই 6 কমা 11 পাই ডিভাইডেড বাই 6। 11 পাই বাই 6। এখন আপনাদের লেখা শেষ হলে বলেন, এখানে দেখেন আমি যদি পাই বাই 6 বসাই মানে 30, এই সাইডে একটু মুছছি, আমি ফিনিশিং এ বলে দিব। ওয়েট, আমি আগে লিখে নেই, আপনাকে আমি বোঝাবো কখন শুদ্ধি। আগেরটাই যেমন আমি শুদ্ধি পরীক্ষার কথা বলেই নাই, তো আগেরটাতে যেহেতু শুদ্ধি পরীক্ষার কথা বলি নাই, কেন বললাম না? এটাতে কেন বলতেছি? এইটা ভাঙাটাই তো আমাদের কাজ। অঙ্ক তো ঘোড়ার ডিম আপনি করে ফেলতে পারবেন, এই ছোট অঙ্ক। এখন আগে আসেন আমরা একটু দেখে নেই যে এখানে যদি পাই বাই 6 বসাই 30, তাহলে sin 30 এর মান হচ্ছে হাফ, যোগ এখানে যদি পাই বাই √3 cos 30 এর মান হচ্ছে √3 বাই 2, তাহলে হাফ প্লাস হচ্ছে 3 বাই 2। 30 √3 বাই 2 sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে 3 বাই 2 অর্থাৎ 4 বাই 2 মানে 2। সিদ্ধ করে বলেন?
আবার একটু চেক করে দেখেন তো এটা ঠিক আছে নাকি। sin 30 মানে হাফ, cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে এখানে √3 গুণ করলে 3, হাফ প্লাস 3/2 হ্যাঁ 2, তাহলে এটাও সিদ্ধ করতেছে না। আবার যদি আপনি 11π/6 বসান, 11π/6 বসান, তাও দেখবেন সিদ্ধ করে না। 11π/6 বসালেও করে না। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা লিখব কিন্তু থিটা সমান হচ্ছে π/6, 11π/6, সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে আমাদের ফিনিশিং এ যে অ্যানসার কত হবে, ফিনিশিং এ যে অ্যানসার হবে যে অতএব নির্ণেয় সমাধান থিটা সমান হচ্ছে কত, π/2। এতগুলো এই কোনটা সিদ্ধ করে বলেন তো, কোনটা সিদ্ধ করে? 11π/6 সিদ্ধ করে? না বলেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ একই সাথে একই করছি না, না আমি তো ইয়েতে কম্পিউটার। হ্যাঁ 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 একসাথেই করে পাশাপাশি। এই 11π/6 সিদ্ধ করে, তাহলে এটা সিদ্ধ করে, তাহলে লেখেন এটা হলো 11π/6। এবার মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা করেন। কথা হচ্ছে কখন সিদ্ধ করাবো। আমি আগের অঙ্কে সিদ্ধ করাই নাই, এখন সিদ্ধ কিভাবে করাবেন? ক্যালকুলেটরে করবেন, এভাবে না, আমি বোঝাই দিচ্ছি। তো আগের অঙ্কে আমরা সিদ্ধ করাই নাই, কেন করাইনি আর এটাতে কেন করতেছি, প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি বুঝবো কিভাবে কোন অঙ্কে সিদ্ধ করব কোনটাতে করব না, এটা একটা প্রশ্ন থাকবে। তো সিস্টেম হচ্ছে আপনি সমাধান করতে যে যদি কোনো জায়গায় উভয় পক্ষকে বর্গ করেন, এই অঙ্কের সমাধানে যে কোনো একটা লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করছিলাম কিনা বলেন তো, কোন একটা লাইনে যে আমরা উভয় পক্ষে বর্গ করছিলাম মনে পড়ে? জি বর্গ করছিলাম। তো এরকম কোন অঙ্ক সমাধান করতে যে যদি কোনো লাইনে উভয় পক্ষে এরকম বর্গ করেন, তাহলে যে সমাধানগুলো আসবে আপনি সব সময় মাথায় রাখবেন সেই সমাধানটা অবশ্যই সিদ্ধ করে টেস্ট করতে হবে। আর যদি কোনো জায়গায় বর্গ করা না লাগে তাহলে আপনার টেস্ট করার কোনো দরকার নাই। এটা হলো প্রথম কথা, যে আমি সিদ্ধ করব কখন। যেমন প্রথম যে অঙ্কটা করছিলাম, প্রথমে যেটা করলাম ওইটার কি কোনো লাইনে আমরা বর্গ করছি বলেন? প্রথম যে সমাধানটা করলাম এটার আমরা বর্গ করছি কোনো লাইনে? না, আমরা সেটার কোনো লাইনে বর্গ করি নাই। তো যেহেতু আমরা বর্গ করি নাই তাহলে আমার শুদ্ধি পরীক্ষা করারও কোনো দরকার নাই। যেহেতু বর্গ করি নাই শুদ্ধি পরীক্ষার দরকার নাই। যে সকল প্রবলেম, যেমন এটার দ্বিতীয় বা তৃতীয় লাইনে আমরা বর্গ করছি, তো যখনই বর্গ করছেন এখান থেকে যে সমাধান আসবে আপনার অবশ্যই শুদ্ধি পরীক্ষা করতে হবে, মাথায় রাখবেন। তাহলে এটা হলো শুদ্ধি পরীক্ষা কখন করব। যদি অঙ্কের সমাধান করতে যে কোনো জায়গায় বর্গ করি তাহলে শুদ্ধি পরীক্ষা করব, বর্গ না করলে শুদ্ধি পরীক্ষা করার দরকার নাই। নাম্বার 1। নাম্বার 2, শুদ্ধি পরীক্ষা কিভাবে করব? কিভাবে শুদ্ধি পরীক্ষা করবেন সেটা হচ্ছে আপনি ক্যালকুলেটরে এইটা তুলবেন, ডান পাশ না শুধু বাম সাইড, আপনি সাইন দিবেন, তারপর দেখবেন ওই যে আলফা একটা বাটন আছে আলফা, এই আলফা বাটন চেপে এক্স তুলবেন, প্লাস √3 cos দিবেন, এই আলফা বাটন চেপে এক্স তুললেন। এটা আগে তুলবেন, আপনার দায়িত্ব। সবাই এটা তুলেন, এটা আগে তুলেন। sin x প্লাস √3 cos x, এটা আগে ক্যালকুলেটরে সবাই তুলেন, এটা সবাই ক্যালকুলেটরে তুলেন।
আলফা দিয়ে দেখেন একটা বাটন এক্স আছে, সাইন তুলেন, আলফা বাটন চাপেন, দেখেন একটা এক্স আছে মাঝের দিকে, ব্র্যাকেটের আশেপাশে এক্স আছে। আমার কাছে তো ক্যালকুলেটরও নাই। আচ্ছা, আগেই কিছু করবেন না, আগে এটা তুলেন, সাইন এক্স তোলেন প্লাস √3 কস, এটা তুলে রাখেন আগে। তোলা শেষ হলে বলেন। যদি তোলা শেষ হয়, সবারই ক্যালকুলেটরে এইরকম একটা বাটন আছে, সিএএলসি অথবা সলভ, যে কোনো একটা বাটন আছে, এই দুইটা বাটন আছে, এটা চাপেন। সিএএলসি বাম পাশের উপরে, বাম পাশের সারিতে উপরের দিকে। এটা ক্যালকুলেট সিএলসি অথবা সলভ বাটন আছে, এটা চাপেন। হ্যাঁ, চাপলে দাঁড়ান, এটা চাপলে ওরা এক্স এর মান দেখাবে, এক্স এর মান দেখাবে, এক্স এর মান দেখাবে। এই কি আসে সেটা পরে, আপনার এক্স এর মান দেখাচ্ছে, আগে কথা বুঝেন, যতটুকু বলি ততটুকু করেন। সলভ বাই ক্যালকুলেশন বাটন চাপলে এক্স এর মান দেখাবে, ওইটা তুলবেন। এক্স এর মান দেখাচ্ছে, ওইটা আছে। এবার আসেন, এই যে এক্স এর যে মান দেখাচ্ছে, ওইখানে আপনি প্রথমে থিটার সমাধান কত পাইছিলেন? π/2 পাইছিলেন আর 3π/2। এখন ক্যালকুলেটরে ডাইরেক্ট পাই দেওয়া যাবে না, যাবে সেক্ষেত্রে মোড চেঞ্জ করে রেডিয়ানে নিয়ে কাজ করতে হয়। তো আমরা তো ওই কাজ করব না, আমরা যে কাজ করব, π/2 মানে কত ডিগ্রি আমরা জানি না। π/2 মানে কত ডিগ্রি? 90। তো ওই যে x এর মান চাচ্ছে, ওইখানে আপনি 90 লিখে ইকুয়াল দেন, ডিগ্রিও দিতে হবে না, শুধু 90 লিখে ইকুয়াল দেন। x এর যে মান চাচ্ছে ওইখানে 90 লিখে ইকুয়াল দেন। কত দেখায়? জি 1 দেখায়। সবাই আগেই অকাজ করবেন না, যেটা আছে ওইভাবে দেখেন 1 দেখায়। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে আছে কত? 1। দ্যাট মিন্স কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হইছে, অর্থাৎ আপনার সমীকরণকে সিদ্ধ করে। এরপরে আবার অন্য কোনো কিছু চাপবেন না, আবার এই সলভ বা ক্যালকুলেটর বাটনটা আবার চাপেন, সলভ অথবা ক্যালকুলেশন বাটনটা আবার চাপেন, অন্য কিছু না চেপে আবার ওই বাটনটাই চাপেন। আবার এক্স এর মান চাইবে, আবার এক্স এর মান চাইবে, চাচ্ছে? জি, ওইখানে এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে 3π/2 আছে, আপনি π/2 90 জানলেই হবে। ওই যে আবার x এর মান চাচ্ছে, ওইখানে আপনি এভাবে বাঙালি হিসাবে দিবেন, 3 × 90 দিয়ে ইকুয়াল দেন, 3 × 90 দিয়ে ইকুয়াল দেন। যদি 270 মন না আসে, 3 × 90 দিয়ে ইকুয়াল দেন, কত দেখায়? -1 দেখাচ্ছে। এই রুবাইয়ের আপনার ক্যালকুলেটর মনে হয় রেডিয়ান মোডে আছে, ওটাকে ডিগ্রি মোডে নিয়ে নেন। এখন -1 দেখাইছে, তাহলে কি আমার রাইট হ্যান্ড সাইডে সমান হইছে? রাইট হ্যান্ড সাইডে সমান হইছে? তাহলে সমান হয় নাই, তাহলে আমাদের 3π/2 সিদ্ধ করবে না, তাহলে 3π/2 সিদ্ধ করবে না। এবার একই ভাবে অন্য কিছু না চেপে বারবার, মানে আপনি যতগুলো মানই সিদ্ধ করেন না কেন, আপনি বারবার এই সলভ বা ক্যালকুলেশন বাটন চাপবেন, আবার x এর মান চাইবে। এবার ওখানে π/6 মানে 30 দেন, π/6 বা 30 দেন, 30 দিয়ে দেখেন কত দেখায়, আবার ওইখানে 30 দেন। আচ্ছা, আবার 30 নিলে 2 দেখাচ্ছে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের সাথে হচ্ছে না, তাহলে এটাও আমার সিদ্ধ করবে না, এটাও সিদ্ধ করবে না। এবার 11π/6 ওভাবে গুণ করে দেওয়ার দরকার নাই, আপনি যে কাজ করবেন 11 লিখবেন ইনটু π/6 এ 30, অর্থাৎ আপনি ঠাস করে 11 × 30 দিবেন, আবার 11 × 30 দিয়ে আবার ইকুয়াল দেন, ওই ক্যালকুলেশন বাটন চেপে কত আসে? 1, অর্থাৎ এই বেচারা সিদ্ধ করবে। তো এই কাজটা আমরা এখানে দেখানোর দরকার নাই, আপনি যখনই বর্গ করে সমাধান করবেন, যে মানগুলো আসবে ওইটা তুলে এরকম ক্যালকুলেশন বাটন চেপে ওই মান দিবেন। মান দেওয়ার পর দেখবেন যেটাতে রাইট হ্যান্ড সাইডে সমান হয়েছে ওইটা সিদ্ধ করে, আর যেটাতে রাইট হ্যান্ড সাইডে সমান হচ্ছে না আপনি নিচে লিখে দিবেন যে কিন্তু 3π/2 সমীকরণকে সিদ্ধ করে না, এটা জাস্ট লিখে দিতে হবে।
আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এই হচ্ছে কাজ। আমরা কেন হচ্ছে আসলে করি, কেন আমরা শুদ্ধি পরীক্ষা করি? বর্গ করলে একটা ঝামেলা হয়। কারণ আমি যদি আপনাকে বললাম যে একটি সংখ্যার বর্গ 4, তো এটা তো দুইটা অ্যান্সার আসতে পারে, 2 এর বর্গও 4, 4 এর বর্গ -2 এর বর্গও 4, বাট এক্স্যাক্টলি ওই যে বর্গটা কার বর্গ 4 এটা তো জানি না, এই জন্য এই ঝামেলাটা হয়। ক্যালকুলেটর ডিগ্রি মোডে রাখবেন, রেডিয়ান মোডে নেওয়ার কোনো দরকার নাই। রেডিয়ান মোডে নিলে ডিরেক্ট পাই ইউজ করা যায়, পাই রাখা যায়, কিন্তু ক্যালকুলেটর ডিগ্রি মোডেই নেবেন। রেডিয়ান মোডে কেন নেবেন? শুধু প্যারা নেওয়ার জন্য। মানে আপনাদের কি প্যারা খাইতে খুব ভালো লাগে? আচ্ছা, এখন আমরা হচ্ছে 2-4টা রোমান্টিক ধাঁচের অঙ্কে যাব। আচ্ছা, এখন একটা অঙ্ক নিয়ে একটু কাজ করি। দেখেন, একটা অঙ্ক নিয়ে কাজ করি। একটা কমন অঙ্ক, আপনাদের বইয়ের উদাহরণের অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটু পেঁচাবো, একটু প্যাচগোছ নিয়ে কাজ করতে হবে। আপনাদের বইয়ের উদাহরণের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এখানে একটু প্যাচগোছ নিয়ে কাজ করতে হবে। তাহলে আজকের পর থেকে যদি বলেন কখন মানে কি কখন হচ্ছে শুদ্ধি পরীক্ষা করবেন, কখন করবেন না, তাইলে সবগুলোর খবর আছে। সবারে প্রথমে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, দাওয়াত দিয়ে নিয়ে আসে তারপর বাইরে পিটাবো। এটা বইয়ের উদাহরণের অঙ্ক। এখানে একটু পেঁচাবো পরে, আগে আমরা জেনারেল সলিউশনটা করি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি একটা টিচার আপনার সাথে কি কি ফাজলামি করতে পারে। আগে আমরা জেনারেল সলিউশনটা করব, তারপর দেখাবো যে টিচার আপনার সাথে কি কি ফাজলামি করতে পারে। তো এটার সলিউশনে যে আমারে বলছে যে এইটা হলে tan থিটা এর মান কত। তো আমরা তো জানি tan মানে কি sin থিটা বাই cos থিটা। তো আমরা এখান থেকে sin থিটা এর মান বের করব, আমরা এখান থেকে cos থিটা এর মান বের করব, বের করে একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দিলে মোটামুটি অ্যান্সার চলে আসবে। এখন এই যে আমরা sin cos এর মান বের করি, কখনো আমাদের এক্ষেত্রে একটা মান রাখতে হয়, কখনো আমাদের দুইটা মান রাখতে হয়। তো এই জাতীয় প্যারার থেকে বাঁচার জন্য আসলে আমরা অ্যাকচুয়ালি কি কি করতে পারি, এই হলো কাহিনী। এই জিনিসটা আমাদের এখান থেকে মোটামুটি শিখতে হবে, এটা হলো আমাদের দায়িত্ব। তো এটা শিখতে যে একটু আসেন, প্রথমে একটু ঝামেলা করি, তারপর আস্তে আস্তে এটা ইয়া করব। তো আপনি প্রথমে যেহেতু এখানে sin থিটা একঘাত আছে, যেহেতু sin থিটা একঘাত আছে, তাহলে আমরা cos কে sin এ নিব। তো আমরা এখানে কি লিখতে পারি? 15 cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বিভিন্ন মিনিমাম 10 বার আসছে, মিনিমাম 10 বার আসছে -7.0, কম পক্ষে 10 বার আসছে। সো অনেক ইম্পর্টেন্ট, আপনাদের সময়ও আসতে পারে, বলা যায় না। তাহলে 15 মাইনাস 15 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা
মাইনাস 7 ইকুয়াল 0 এটা। এরপরে আসেন আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস 15 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 8 সমান হচ্ছে 0। তাহলে বা 15 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 8 সমান হচ্ছে 0। আদৌ রাশি ঠিক লিখছি, আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। ইদানিং চোখে কম দেখি তো। ঠিক আছে, এরপর আসেন এখন আমাদের এটার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে এখানে যেটা আসবে সেটা হলো 15 সাইন স্কয়ার থিটা মাইনাস এখানে দিলাম হচ্ছে 12 সাইন থিটা প্লাস এখানে দিলাম 10 সাইন থিটা মাইনাস 8 সমান 0। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে 3 সাইন থিটা কমন গেলে 5 সাইন থিটা মাইনাস 4 প্লাস 2 কমন গেলে 5 সাইন থিটা মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে বা 5 সাইন থিটা মাইনাস 4 ইন্টু 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যে কাজ করতে পারি দেখেন, এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে 4/5 আর কমা হচ্ছে মাইনাস 2/3। এখন এখান থেকে আমার cos থিটা বের করতে হবে। তো cos থিটা আমরা যদি বের করি, sin থিটা সমান যদি 4/5 হয়, বলেন এটা আপনারা বের করেন, cos থিটা সমান কি লেখা যাবে? sin থিটা সমান যদি 4/5 হয়, cos থিটা সমান কি লেখা যাবে? আমার চোখ মোটেও খারাপ না, চোখ মোটেও খারাপ না, চোখের দোষ দেন না, যথেষ্ট ভালো চোখ। জি, তাহলে cos থিটা এখানে হবে 3/5 এটার জন্য। আচ্ছা নিচে লিখি। আর sin থিটা সমান যদি -2/3 হয়, তাহলে এখানে cos থিটা সমান আসবে -2/3। 1 মাইনাস হলো 4/9, তাহলে হলো √5/3। তাহলে √5/3। এখন অনেক কাহিনী আছে এখানে, অনেক না আরো বেচাই, এত কমে আপনাদের ছেড়ে দিলে হবে? এটা লেখা শেষ হলে বলেন, লেখা শেষ হলে বলেন। আচ্ছা এখন এটাই তো প্রশ্ন করবেন দেখে লিখছি, sin থিটা সমান 4/5 বা sin স্কয়ার থিটা সমান হচ্ছে 16/25। এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 16/25 বা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস 16/25 সমান হচ্ছে 9/25। তাহলে cos থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 3/5। এটা আগে লেখেন, বাম পাশের সমীকরণটা মুছে দিব। এটা আগে লেখেন, তারপরে আমি ইয়া করতেছি। এটা আগে লেখেন। আচ্ছা এটা যদি হয়ে থাকে, এটা একটু ভালো করে বুঝবেন ভাই, এই সমাধান তো বইতেও করা আছে, এভরিথিং ওকে। আমার শেখানো দরকার আপনি কখন কোনটা চয়েস করতে হবে, এইটা শেখানো দরকার। 185 পেজের 24 নাম্বারটা, 185 পেজের 24 নাম্বার অঙ্ক কি সেটা বলতে হবে। আমার কাছে তো মেইন বইটা নাই দাদা ভাই,
আচ্ছা, আর কিসের 185 পেজ কিচ্ছু বলেন নাই। এটা গেল cos θ প্লাস মাইনাস 3/5। এবার আসেন sin θ সমান -2/3 বা sin স্কয়ার θ সমান হচ্ছে 4/9 বা 1 মাইনাস cos স্কয়ার θ সমান হচ্ছে 4/9, cos θ সমান প্লাস মাইনাস হচ্ছে রুট, একবারে লিখলাম √5/3। নরমালি যদি কোনো কিছু বলা না থাকে, আমার বের করতে বলছে tan θ এর মান, tan θ এর মান বের করতেছে। তো 4/5 এর জন্য আমার বের হয়েছিল প্লাস মাইনাস 3/5। তো এই ক্ষেত্রে tan θ আসবে, আপনি যদি এই দুইটা মান নেন, মানে এই মান এর জন্য তো এটা পাইছেন, এই দুইটা যে নেন তাহলে sin বাই cos, তাহলে sin হচ্ছে 4/5, cos হচ্ছে কত প্লাস মাইনাস 3/5। এখান থেকে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 4/3। আবার যদি আপনি এই দুইটা মান গ্রহণ করেন, -2/3 এর জন্য এটা গ্রহণ করেন, তাহলে এই ক্ষেত্রে এই দুইটা মান নিয়ে আমি যদি tan θ লিখি, তাহলে হবে সেটা sin θ এর মান হলো -2/3 ডিভাইডেড বাই cos θ এর মান প্লাস মাইনাস √5/3। 3 আর 3 কাটা, এটা প্লাস মাইনাসে প্লাস মাইনাসই থাকবে, এটা হবে 2 বাই হচ্ছে কত √5। অর্থাৎ আমাদের দুইটা অ্যানসার, একটা হচ্ছে এটা অ্যানসার আর একটা এটা অ্যানসার। বইয়ের সাথে কিন্তু আমার অ্যানসার মিলে নাই, কারণ বইতে একটা কথা বলে দিছে, আমি সেটা বলি নাই। বইয়ের সাথে কিন্তু আমার অ্যানসার মিলে নাই। আমি হচ্ছে আমি ঢালাও ভাবে করে দিছি, বইয়ের সাথে আমার অ্যানসার মিলে নাই, আমি ঢালাও ভাবে করছি, কারণ আছে। দেখেন এবার প্রথমে আমরা এখানে কোনো কিছু বলা নাই, মানে আমি কয়টা চতুর্ভাগ নিতে পারবো বলেন তো? যদি কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা কয়টা চতুর্ভাগ গ্রহণ করতে পারবো বলেন? 4টাই গ্রহণ করতে পারবো, আমরা 4টা চতুর্ভাগ গ্রহণ করতে পারবো। এই কারণে আমার যে সাইন এর মান 4/5 আসছে, সাইন এর মান ধনাত্মক মান। সাইন কোথায় কোথায় ধনাত্মক? এইখানে ধনাত্মক আর এখানে ধনাত্মক। তো আমি তো জানি না কোনটাতে, তো এখানে হলে cos পজিটিভ, এখানে হলে cos নেগেটিভ, এইজন্য আমরা প্লাস মাইনাস নিছি। এখানে আবার সাইন এর মান নেগেটিভ ছিল, সাইন কোথায় কোথায় নেগেটিভ? সাইন এখানে আর এখানে নেগেটিভ, কিন্তু আমাকে কিন্তু এক্স্যাক্টলি আমি বলে দেই নাই কোন চতুর্ভাগে আছে, এইজন্য এখানে থাকলে cos পজিটিভ, এখানে cos নেগেটিভ, এইজন্য আমরা প্লাস মাইনাসই রাখছি। তো এখানে দেখা গেল আমাদের টোটাল 4টা মান আসলো এইভাবে। এখন বইতে যে কাজ করছে, বইতে যে কাজ করে দিছে, ওরা বইতে লিখে দিছে -π/2, এখানে থেটা, এখানে হচ্ছে π/2। বলেন এই জিনিসটা কোন চতুর্ভাগ নির্দেশ করে? ঠিক আছে ভাই, সবকিছু জি, এটা হচ্ছে আমার 1 নাম্বার আর 4 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। তো ওরা যেহেতু এই রেঞ্জ দিয়ে দিল, 1 নাম্বার আর 4 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে, ভালো করে বুঝেন, কাজে দিবে। তো তখন আমাদের কি করতে হয়? আপনার কাছে যে চতুর্ভাগ ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ভাই এতটুকু চতুর্ভাগ আপনি ব্যবহার করতে পারবেন প্রথম, আর হচ্ছে আপনি চতুর্থ চতুর্ভাগ ব্যবহার করতে পারবেন। এখন প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ আপনার হচ্ছে স্বাধীনতা। তো যখন আপনি সাইন থিটা এর মান বের করছিলেন, দুইটা উৎপাদক, একটা হচ্ছে 4/5, একটা -2/3। তো বলেন এই যে প্রথম আর চতুর্থ চতুর্ভাগ, এই দুইটা আমি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমার যে সাইনের দুইটা মান আসছে, আমি কি এই দুইটাই নিতে পারবো নাকি একটা নিতে পারবো? এটা কোনো কথা? জি, দুইটাই নিতে পারবো, প্রথম আর চতুর্থ। প্রথম আর চতুর্থ, প্রথমে সাইন ধনাত্মক, তাহলে আমি 4/5 নিতে পারবো। এখানে সাইন ঋণাত্মক, তাহলে আমি -2/3 নিতে পারবো। অর্থাৎ এই চতুর্ভাগের কারণে আমি সাইনের দুইটা মানই নিতে পারবো, প্লাসও নিতে পারবো, মাইনাসও নিতে পারবো। এবার আসেন
আপনি এই 4/5 ব্যবহার করে আপনি কজের মান বের করতেছেন। তো এখানে যে দুইটা চতুর্ভাগ আছে, এই দুইটা চতুর্ভাগের দুইটাতেই কি কজ ধনাত্মক নাকি কোনোটাতে ঋণাত্মক আছে? এই দুইটাতেই কজ ধনাত্মক নাকি কোনোটাতে ঋণাত্মক আছে? আচ্ছা, দুইটাতেই কজ পজিটিভ। এখন ভালো করে খেয়াল করে বলেন, আমরা যে এখানে রুট করলাম, রুট করে প্লাস মাইনাস দিছি, তাহলে আমি যদি এই রকম প্রথম আর চতুর্থ চতুর্ভাগ থাকে, তাহলে এই যে আমি প্লাস মাইনাস দিলাম, এখান থেকে কোন মানটা বাদ যাবে? জি, এখানে মাইনাস মানটা হচ্ছে বাদ যাবে। তখন আমরা এই মাইনাস আর প্লাস মাইনাস নিব না। তো বইতে এই দুইটা চতুর্ভাগ বলার কারণে আমার ওই যে এখানে কখনোই কজ মাইনাস হবে না, এই জন্য আমরা প্লাস মাইনাস না নিয়ে এখানে শুধু প্লাস নিছে। ওরা কিন্তু প্লাস মাইনাস দেখে নাই রুট করে, ওরা রুট করে প্লাস মাইনাস না দেওয়ার কারণে এইটা। বাট আমি যেভাবে অঙ্ক দিছি, এরকম হলে ওরা যে রুট করছে, ওই রুট করার পর কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে হবে, মাথায় রাখবেন। এখানে সেম জিনিস, এর জন্য যখন আমরা মান বের করছি, বইতে যে অঙ্ক দিয়ে দিছে তারা বলে দিছে 1 আর 4, এই 1 আর 4 এর কোন জায়গায় কজ মাইনাস হয় না, এই জন্য আমরা এখানে মাইনাসটা বাদ দিয়ে দিছি, শুধু প্লাস নিছি। এখন আসেন আরো রেঞ্জ চেঞ্জ করলে কি হয় আমি দেখাচ্ছি। এবার আসেন, আপনারা বলবেন, আপনাদের কাজ, আমার এখানে কোনো কাজ নাই, আপনারা বলবেন এই যে অঙ্ক করতে দিছি, এইখানে যে আমি এইখানে লিখলাম, উপরে লিখলাম, আমি ধরেন এইরকম একটা রেঞ্জ দিয়ে দিলাম আপনাকে, 0 থেকে থেটা, এখানে হচ্ছে পাই, এইরকম আপনাকে রেঞ্জ দিয়ে দিলাম। এবার বলেন এই অ্যানসার তো এইটা অ্যানসার আর এটা অ্যানসার। আমি যে অঙ্ক দিচ্ছি এইটা একটা অ্যানসার আমার অঙ্কের, এটা একটা অ্যানসার আমার অঙ্কের, এটা একটা অ্যানসার, এই দুইটা আমার অঙ্কের অ্যানসার, এটাও অ্যানসার এটাও অ্যানসার আমার অঙ্কের। বইতে দিছে ওইটা আলাদা। এবার আমি অঙ্ক একটু পেঁচাই, মানে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেই। ধরেন আমি 0 থেকে পাই বলে দিলাম, 0 থেকে পাই কোন কোন চতুর্ভাগ? 0 থেকে পাই কোন কোন চতুর্ভাগ? 1 আর 2। এবার আসেন, তাহলে আপনি যে অঙ্ক করতেছেন, আপনার এবার তারা হাত পা বেঁধে দিছে, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে, প্রথম আর দ্বিতীয়। তাহলে এবার খেয়াল করেন, আমি যে সাইন থিটা এর মান বের করছিলাম 4/5 আর -2/3, তো যদি এখানে 0 থেকে পাই হইতো, আমি কি এক্ষেত্রে দুইটা মানই গ্রহণ করতে পারতাম নাকি কোনটা বাদ যাইতো? জি, সেক্ষেত্রে আমরা এই মানটা ব্যবহার করতে পারতাম না। কেন এই মান ব্যবহার করতে পারতাম না? কারণ ওই যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ আপনি বের করছেন সাইনের মান, তো সাইনের মান তো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ দুইটাতেই কি হবে? প্লাস হবে। এই জন্য এই মাইনাস মানের এখানে আমরা গ্রহণযোগ্য না লিখে দিতাম, কারণ ওই যে আমার রেঞ্জ দিয়ে দিছে প্রথম আর দ্বিতীয়, এই গেল একটা। তাহলে মাইনাসটা বাদ, অর্থাৎ আমার তখন আর অঙ্কের এই ক্যালকুলেশনটা লাগবে না, এটা লাগবে না। তো এবার আসেন, আমি যখন 4/5 ব্যবহার করে আমি কার মান বের করলাম? কজের মান বের করলাম। এখন আমাকে বলেন, চতুর্ভাগ কিন্তু এই দুইটা, তাহলে আমি যে ব্যবহার করে কজের মান বের করলাম, এটা কি শুধু প্লাসই থাকবে নাকি প্লাস মাইনাস দুইটাই হবে? জি, এখানে কিন্তু আবার আমাকে কজের মানে প্লাস মাইনাস নিতে হবে। কেন? কারণ এই যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ, এখানে তো কজ হচ্ছে প্লাস মাইনাস দুইটাই হবে, এই জন্য এখানে কজের মান প্লাস মাইনাস নিতে হবে। এটা কিন্তু আমার বাদ, এটা তো বাদে চলে গেছিল। তখন আমরা এই যে tan থিটা বের করছিলাম, sin থিটা বাই cos থিটা, sin থিটা 4/5, cos থিটা হচ্ছে প্লাস মাইনাস 3/5। তো এই যে এই কাজ আপনার কখন এখানে একটা না দুইটা মান রাখতে হবে, এর প্রেক্ষিতে এখানে আমি যে কজের মান বের করব, এখানে শুধু প্লাস হবে নাকি প্লাস মাইনাস দুইটাই হবে, এই যে এই জিনিসগুলো আপনার এই চতুর্ভাগ হিসাব করে মাথায় রাখতে হবে, খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা হবে।
একজন অনেকবার প্রশ্ন করছেন -π/2। প্রথমত দেখেন ভাই, যে কোনো কোণ আমরা সব সময় এই এক্স অক্ষ থেকে নেই, হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই অথবা ঘড়ির কাঁটার দিকে। এখন বলেন -90 ডিগ্রি এই কোণের জন্য এইখান থেকে কোন দিকে যাইতে হবে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? এখান থেকে -90 মানে আপনাকে ঘড়ির কাঁটার দিকে আসতে হবে, তাহলে এটা হলো -π/2। এবার π/2 মানে এইখান থেকে 90 কোন দিকে যাইতে হবে, +90 কোন দিকে, ঘড়ির কাঁটার +90 কোন দিকে, জি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হলো -90, এটা হলো +90, এজন্য -π/2 থেকে π/2। আমার টোটাল এটা হচ্ছে প্রথম আর চতুর্থ চতুর্ভাগ নির্দেশ করে। আই থিংক ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা আবার বলি, এখান থেকে শুরু করে ভাই প্রথমে -90 ডিগ্রি, থেটা এখানে 90 ডিগ্রি, সকল কোণ আমরা এইখান থেকে পরিমাপ করি এক্স অক্ষ থেকে। -90 মানে ঘড়ির কাঁটার দিকে 90, +90 মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90। তাহলে আমরা এই চতুর্ভাগ 84 পেজ, এই 84 পেজ কোন অধ্যায়? 84 পেজ কোন অধ্যায়? শুধু 84 পেজ? এই যে প্রতাপ সরকার, কি অঙ্ক অঙ্ক বলেন তাহলে হবে, কি অঙ্ক অঙ্ক বলেন প্রতাপ সরকার। এবার আসি আমরা, এই গেল কাজ। এই জিনিসগুলো যদি ভুল হয়েছে রে, জীবনে কোনোদিন যদি আপনাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় তখন এগুলো ধরলে যদি না পারে, আচ্ছা এবার আসি আমরা আরেকটা আজে বাজে অঙ্ক দেখবো না রোমান্টিক ধাঁচের অঙ্ক দেখবো, বলেন? একটু লাইনে থাকে, একটু লাইনে থাকে। জি 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 ভাই, হ্যাঁ উঠবো হচ্ছে রামপুরা টিভি সেন্টার। আচ্ছা আমি ইনশাআল্লাহ আমি 10টা-15-এর মধ্যে থাকবো, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এবার আসেন আমরা দুইটা রোমান্টিক ধাঁচের অঙ্ক করি, 2-4টা।
আরে বইয়ের অঙ্ক, সব অঙ্ক বই থেকে আসে, আপনারা শুধু প্যারা নেন তাই, সব অঙ্ক বই থেকে আসে। দেখেন বইয়ের অঙ্ক, আগে বলেন সবার ফাংশন কেমন পছন্দ? পছন্দ নাই, ফাংশন পছন্দ না করলে হবে? আচ্ছা, এবার একটা আসেন, আমি দেখি ক্লাস শেষে আপনাদের গ্রুপে বলে দিব কিছু ইম্পর্টেন্ট বোর্ড, গ্রুপে নোটিশ দেওয়া হবে, ওইখান থেকে ওই বোর্ড বা ওই প্রবলেমগুলো একটু করবেন। ওগুলো করতেই হবে, কিছু করার নাই, এগুলো করলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, আরে ক্যামেরা মোছা আছে, আমাদের মেইন যে হচ্ছে বললাম না, আমাদের পিসিতে একটু প্রবলেম হওয়ার কারণে ঘটনা যেটা ঘটছে, মানে আজকে বাধ্য হয়ে আমরা ওয়েব ক্যামেরা ইউজ করতেছি। স্যার এমনি যেটা ক্লাসের জন্য ক্যামেরা ইউজ করা যায়, ওই পিসি প্রবলেম কারণে ওইটা ইউজ করা যাচ্ছে না। আচ্ছা এবার আমরা আসি, আমাদের একটা মান দেওয়া আছে f of x সমান sin থিটা বলছে, এখানে f of থিটা f of pi by 2 minus থিটা। আমরা আগে এই মানগুলো বের করে নিব, অঙ্ক করার ক্ষেত্রে এই মানগুলো বের করে নিব। মানে এই ধরনের প্রবলেমে যখন সলিউশন করবেন, প্রমাণের মধ্যে অন্যান্য জায়গায় যা আছে আশেপাশে জিনিসগুলো বের করে নেবেন। তো এখানে f of থিটা কি আছে, f of থিটা হবে হলো sin থিটা, then f of pi by 2 minus theta, এটা মানে হচ্ছে sin of pi by 2 minus theta। তো বলেন sin of pi by 2 minus theta এটা মানে কি? sin থিটাই থাকবে নাকি cos থিটা হবে? জি, এটা cos থিটা হয়ে যাবে, এটা হবে cos থিটা। গেল। আরেকটা জিনিস আছে দেখেন, পাই বাই 2 মাইনাস থিটা, পাই প্লাস থিটা, তাহলে f অফ পাই প্লাস থিটা, এটাকে কি লেখা যায়? সাইন অফ পাই প্লাস থিটা। এটাকে লেখা যায় সাইন অফ 2 ইনটু পাই বাই 2 প্লাস হচ্ছে থিটা। তো দেখেন দুইটা কাজ, এখানে কাজ হচ্ছে দুইটা। এক হচ্ছে পাই বাই 2 এর সামনে 2 আছে, জোর আছে, তাহলে আমরা লাস্ট ডে পড়ছিলাম জোর থাকলে অনুপাত চেঞ্জ হয় নাকি হয় না? জি হয় না, তাহলে এটা সাইনই থাকবে, থিটা হবে।
আর আরেকটু কাজ আছে, 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 মানে এতটুকু, 2 ইন্টু পাই বাই 2 মানে এতটুকু, তার সাথে থেটা যোগ হয়েছে, যোগ হওয়ার কারণে সে তৃতীয় চতুর্ভাগে চলে গেছে। এখন বলেন এই তৃতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ না নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ না নেগেটিভ? সবসময় পজিটিভ থাকতে বি পজিটিভ, নেগেটিভ। এই জন্য আমাদের সামনে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন। আচ্ছা এখন আসেন আমরা উদ্দীপক নিয়ে এবার আমরা উদ্দীপক নিয়ে কাজ করি। উদ্দীপক নিয়ে যদি কাজ করি দেওয়া আছে, দেখেন না আজকে আমাদের বোর্ডও ছোট হয়ে গেছে, এই কারণে আমরা কত বড় বোর্ড নিয়ে কাজ করি এই কারণে। তো আমাদের কি দেয়া আছে? দেয়া আছে a f of theta plus b f of pi by 2 minus theta equal হচ্ছে c। আমাদের এখানে যে ঘটনা ঘটছে a f of theta মানে sin theta প্লাস বি এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কত? cos থিটা ইকুয়াল হচ্ছে সি। এখন দেখেন এটা মেইন বইয়ের অঙ্ক, এখন এটা মেইন বইয়ের অঙ্ক, মেইন বইয়ের অঙ্ক। এবার আসেন সবাই, এরপরে আমরা কি করি? এরপরে আমরা কি করি বলেন তো, মনে আছে কিনা? জি, এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গ। তাহলে এটা হয় a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান হচ্ছে c স্কয়ার। এখানে আমরা বর্গ করে দিছি, বর্গ বর্গ করে এটা বর্গ করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন বর্গ করার পর এখন কি কাজ করতে হবে? এই যে f অফ পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা আমরা cos থিটা পাইছি, অর্থাৎ এর সাথে আছে হলো cos থিটা, বাট আমাদের এখানে এর সাথে আছে sin, তাহলে এই সাইনটাকে এখন cos বানাইতে হয়। তো এরপর আমরা কি করি? a স্কয়ার থাকে, এটাকে লিখি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস, এইটাকে একটু রিঅর্ডার করে, এটাকে রিঅর্ডার করে কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করলে হয় 2ab sin থিটা cos থিটা প্লাস এখানে b স্কয়ার, এখানে লিখতে হয় ওয়েট দেন এটাকে যদি টোটাল এক লাইনে লিখলে ভালো। এই মালিহা তাবাসসুম, আমি একটু পরে অঙ্কটা করে বোঝায় দিচ্ছি, কনভার্টটা অঙ্কটা করে বোঝায় দিচ্ছি। অঙ্কটা আমি কনভার্টটা করে বুঝায় দিচ্ছি। এখানে আমরা কি করছি? ধরেন f of x, আগে ফাংশন f of x ইকুয়াল ধরেন sin থিটা আছে সবাই, তাহলে বলেন f of ছাগল হলে কি হবে? বলেন f of ছাগল, এটা কি লেখা যাবে ডান পাশে? f of sin থিটা সমান f of x সমান, সরি এখানে sin x আছে, তাহলে f of ছাগল সমান কি হবে বলেন? এতটুকু তো আপনার জানতে হবে যে এটা মানে হলো sin ছাগল হবে, ছাগল। কারণ এই যে এখানে x ছিল, x এর কারণে এখানে x ছিল, তো x এর জায়গায় যা বসাবেন, আপনি এখানে ছাগল বসাইছেন, তো ডান পাশে যে x আছে এর জায়গায় যে ছাগল বসবে, এটাই ফাংশন, আর কোনো কাজ নেই।
এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় যা দিবেন ডান পাশে সব এক্স এর জায়গায় একই জিনিস দ্বারা রিপ্লেস হবে। তো আমরা ওই কাজটাই করছি। আমরা এখানে প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে এফ অফ এক্স দেওয়া ছিল, এফ অফ এক্স সমান সাইন এক্স দেওয়া ছিল। তাহলে আমি এই এক্স এর জায়গায় থিটা বসাইছি, থিটা। তাহলে ডান পাশেও যে এক্স আছে, এক্স এর জায়গায় থিটা বসবে। তাহলে এফ অফ থিটা মানে হলো সাইন থিটা। এবার আপনি কি বের করছেন, আমার অঙ্কের মধ্যে পাই বাই 2 মাইনাস থিটা আছে, এই জন্য আমি এখানে বের করে নিছি যে এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে আপনি এক্স এর জায়গায় বসাইছেন পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে ডান পাশে যে এক্স আছে এই জায়গায় বসবে আপনার পাই বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ কত, cos থিটা। তো এইগুলো আমার প্রথম চেঞ্জ। তো এখানে cos কেন হইলো, এই যে পাই বাই 2 আছে, এই পাই বাই 2 এর সামনে তো একটা 1 গুণ আকারে আছে। এখন আপনারাই বলেন, লাস্ট ক্লাস দেখছিলাম পাই বাই 2 এর সামনে 90 ডিগ্রির সামনে যদি বিজোড় থাকে তাহলে সাইন সাইনই থাকে নাকি cos হয়? 90 ডিগ্রির সামনে যদি বিজোড় থাকে সাইন সাইনই থাকবে নাকি cos হবে? cos হবে। তো এটাকে আমরা লিখছি cos, এই হচ্ছে আমার থিটা। এবার আমাদের অঙ্কের মধ্যে ছিল পাই প্লাস থিটা, তাহলে আমরা পাই প্লাস থিটা বের করছি। এবার এফ অফ পাই প্লাস থিটা, তাহলে এই যে এক্স এর জায়গায় পাই প্লাস থিটা বসাইছেন, এখানেও এক্স এর জায়গায় পাই প্লাস থিটা বসান। এখন আমরা কম্পেয়ার, তুলনা তো আর পাই এর সাথে করি না, 180 এর সাথে করি না, আমরা 90 এর সাথে করি। এজন্য পাই কে আমরা ভেঙে লিখছি 2 ইনটু পাই বাই 2, মানে 2 ইনটু 90। তাহলে এই যে 90 এর সামনে 2 থাকার কারণে জোড়, এবার কি সাইন সাইনই থাকবে নাকি cos হবে? জোর আছে, তাহলে সাইন সাইনই থাকবে না cos হবে? জি। এবার সাইন সাইনই থাকবে থিটা, আর এই মাইনাস হওয়ার কারণ কি, পাই বাই 2 প্লাস থিটা, অর্থাৎ এটা 180 ডিগ্রি, তার সাথে থিটা যোগ হইছে, তাহলে সে তো ভাই তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি, মাইনাস, এজন্য আমরা মাইনাস দিছি। আর কোনো কাজ নাই এখানে। এবার আসেন, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, আমি বাম পাশে মুছে দিব। এবার বাম পাশে মুছে দিচ্ছি, এটা একটু মুছে দেই, ওইখান থেকে এখানে নিয়ে আসবো। আমাদের কাজ শেষ। প্রমাণে দেখেন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার একদিকে নিতে হবে। তাহলে আমরা এখানে a স্কয়ার আর b স্কয়ার এক পাশে রাখবো, বা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল, এগুলো ডান পাশে নিয়ে যাব। এটা হবে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু a cos থিটা ইনটু b sin থিটা প্লাস এখানে হবে b স্কয়ার sin স্কয়ার থিটা। এবার ডান পাশে দেখেন, এই টোটাল থেকে লেখা যাবে a cos থিটা মাইনাস b sin থিটা, তার হচ্ছে হোল স্কয়ার। এখান থেকে আপনি বলতে পারবেন a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এটা লিখলাম। এটা লেখার পরে এবার জাস্ট মান কনভার্ট করা। এ ওই উপরের দিকে তাকান, এই যে cos থিটা আছে, cos থিটার জায়গায় আপনি কি বসাইতে পারবেন বলেন? এই যে cos থিটার জায়গায় আমি কি লিখতে পারবো, f অফ পাই বাই 2 মাইনাস থিটা। তো ওই cos থিটা এর মানটা আমি বসাই দেব, এটা মানে f অফ হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস b। এখন দেখেন এই প্রমাণে এখানে প্লাস আছে, এখানে প্রমাণে প্লাস আছে, তাহলে এই যে আমাদের f অফ পাই প্লাস থিটা এটা সমান কত, মাইনাস সাইন থিটা। এই জন্য আমার এখানে প্লাস চিন্তা করেন, এখানে b, এটাকে যদি প্লাস চিন্তা করি, এই মাইনাসটা ধরেন সাইন থিটার সাথে আছে, তাহলে মাইনাস সাইন থিটা সমান আপনি কি বসাইতে পারবেন, f অফ পাই প্লাস থিটা। ডান পাশে কোনো চেঞ্জ নাই, প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এগুলো আছে। জাস্ট এখান থেকে মানগুলো বসাই দিছি। এই একটা মান বসাইছি cos থিটার জায়গায়, এটা হলো cos থিটার মান, আর এখানে বিটা রাখছি, মাইনাসটা সাইনের সাথে নিছি, কারণ মাইনাস সাইন থিটার জায়গায় বসাইতে পারবো f অফ পাই প্লাস থিটা। এটাই হলো আমাদের প্রমাণ। আই থিংক সবাই বুঝতে পারছেন।
আপনারা এত বুঝেন। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। কোন জায়গায় বুঝেন নাই? তাহলে আপনাদের তো এখন এই বাচ্চাদের মতো এটা একটা সমীকরণ দেয়া লাগবে, এটা একটা সমীকরণ দেয়া লাগবে, এটা একটা সমীকরণ দিয়ে তারপর লিখতে হবে 1 নং 2 নং 3 নং থেকে মান বসায়। এইটার মান বসাইছি, ব্লক করে দেই। cos থিটার মান বসাইছি, এইখানে চিন্তা করেন cos থিটার মান কত, এইটা এইটা এখানে এখানে বড় করে লিখে দেই। cos থিটা মানে হচ্ছে এটা হলো cos থিটার মান, মান বসাইছে এখান থেকে। এই প্রথম লাইন থেকে মান বসাইছি, cos থিটার মান এইটা, এই মান এখানে বসাইছি, মাইনাস sin থিটার মান এইটা, এই মান এখানে বসাই দিছি, আর কোনো কাজ করিনি, জাস্ট মান বসাই দিছি। এবার আসে পরের অঙ্কে যাই আমরা আস্তে আস্তে। এবার আসেন কঠিন অঙ্ক খুঁজতেছি, বইতে কি কোনো কঠিন অঙ্ক নাই? এই সুমিত মন্ডল, আপনি আগে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ বোঝেন, কোন দিকে গেলে পজিটিভ হয়, কোন দিকে গেলে নেগেটিভ হয়, তাই হবে। আচ্ছা, এবার আসি আমরা ঢাকা বোর্ড লাস্ট ইয়ারে আসছে একটা অঙ্ক, মনে হয় একটু প্যাচ ট্যাচ আছে। ঢাকা বোর্ড লাস্ট ইয়ারে আসছে, জাস্ট আমি লিখি, দেখেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হলে প্রমাণ করো যে এটা ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 21। লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো তুলনামূলকভাবে সোজা হয়েছে, লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো তুলনামূলকভাবে সোজা হয়েছে। আচ্ছা, এটার পর আমি একটা অঙ্ক করতে দিব, ওয়েট, এটা পরে তারপর একটা অঙ্ক করতে দিচ্ছি। হ্যাঁ, 21-এর এসএসসি তে আসছে ভাই, 21-এর এসএসসি তে আসছে। না, আপনাদের কি এখনো সেই ধ্যান ধারণা পোষণ করে আছে অমুক সালের এসএসসি তে আসছে থেকে এই সালে আসবে না?
আচ্ছা, এবার এর খুবই সোজা অঙ্ক, এগুলো আসলে আপনাদের দিয়ে অপমান করছে, আমি তো বুঝতে পারি, মানে আপনাদের এত ব্রিলিয়ান্ট বাচ্চা কাচ্চা, আপনাদের এগুলো দেওয়া আসলে ঠিক হয়নি। আচ্ছা, এবার একটু আসি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান পাই, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে যে কাজ করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড না লেখা ভালো, তারপরে লিখলাম, এখন আবার বিভিন্ন প্রশ্ন করে মেরে ফেলবেন, এর জন্য লিখি এখানে cot a প্লাস বি ডিভাইডেড বাই 2, মাঝে অবশ্যই প্লাস আছে, মাঝে প্লাস। এবার আসেন cos, বলেন a প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, তাহলে a প্লাস বি সমান কি লেখা যাবে? a প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, a প্লাস বি সমান কি লেখা যাবে? জি, তাহলে এটাকে লেখা যাবে পাই মাইনাস সি বাই 2 প্লাস এটাকেও লেখা যাবে cot পাই মাইনাস সি ডিভাইডেড বাই 2। এখন এটাকেই সাজাইলে অঙ্ক শেষ। তাহলে এটা cos থাকলো, এটাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস সি বাই 2, এটা হলো cot, এটাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস হচ্ছে সি বাই 2। এখন বলেন এই যে পাই বাই 2 আছে, পাই বাই 2 এর সামনে একটা 1 আছে, পাই বাই 2 এর সামনে একটা 1 আছে, তো যেহেতু পাই বাই 2 এর সামনে 1 বিজোড় আছে, তাহলে এটা কি cos-ই থাকবে নাকি sin হবে? জি, তাহলে এটা হয়ে যাচ্ছে sin c বাই 2। আর এই যে পাই বাই 2 মাইনাস 90 থেকে বিয়োগ, তো 90 থেকে বিয়োগ করলে তো 90 থেকে ছোট হয়ে যাচ্ছে, তো 90 থেকে ছোট হলে এটা তো আমার পড়তেছে হচ্ছে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, আর এখানে আসেন প্লাস। এখানে একই জিনিস, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 এর সামনে বিজোড় 1 আছে, তাহলে cot cotই থাকবে নাকি tan হবে? জি, এটা tan হয়ে যাবে। গুড, অঙ্ক শেষ। tan c বাই 2। তাহলে এখন আমাদের sin লিখে দিব, sin c বাই 2 প্লাস tan মানে হচ্ছে sin c বাই 2 ডিভাইডেড বাই cos c বাই 2। এ বলেন এই দুইটার মধ্যে কমন আছে কি? এই দুইটার মধ্যে কি কমন আছে? এই দুইটার মধ্যে কমন আছে কি? জি, এই দুইটার মধ্যে sin c বাই 2 কমন। sin c বাই 2 কমন নিলে এখানে 1 প্লাস 1 বাই হচ্ছে cos c বাই 2, তাহলে এখানে তো sin c বাই 2 থাকলো 1 প্লাস 1 বাই cos মানে কত? sec c বাই 2। এটাই প্রমাণিত, আর কোনো কাজ নাই। এটাই, তাই আপনারা লেফট হ্যান্ড সাইড লেখেন না, লেফট হ্যান্ড সাইড লেখাটা আসলে ঠিক না। মানে অঙ্ক এখান থেকে শুরু করবেন, এখানে যে এটা হয়ে যাবে, তারপর লিখবেন প্রমাণিত, আর কোনো কাজ নেই। এর বেশি ঝামেলা করার কোনো দরকার নেই। আচ্ছা, এই গেল এটা যাওয়ার পর, এখন আসেন আমরা অন্যদিকে যাচ্ছি। আচ্ছা, আমি দেখতে বেশি খারাপ যে পরিচয় লাগবে? আচ্ছা, এবার আমরা আসি। এবার আপনারা একটা করেন সবাই,
এটা সমাধান করেন, সমাধান করো। এটা সমাধান করবেন, রেঞ্জ হচ্ছে কমপ্লিট করেন এটা সবাই। এটা সবাই কমপ্লিট করেন, কথা শোনা যাচ্ছে? এটা করতেছেন সবাই? এই যে মহিলা পাই বাই 3 বলছেন, ফাঁসি নেন। এখানে একটা মান কতগুলা চতুর্ভাগ দিয়ে দিছে একটু হিসাব কিতাব করেন। অনেকগুলা চতুর্ভাগ দিছে, ওই হিসাব করে মান বের করেন। অ্যান্সার আসলে বলবেন সবাই। পাই বাই 3 4 পাই বাই 3 গুড। আই থিংক হাউ ইটস পাই বাই 3 4 পাই বাই 3। এখানে আমাদের চতুর্ভাগ কয়টা? এখানে চতুর্ভাগ ধরা হয়েছে হচ্ছে 0 থেকে এইটা, অর্থাৎ এইগুলা চতুর্ভাগ। এখানে আমাদের তিনটা চতুর্ভাগ আছে। তাহলে আমরা যদি এই কাজ করি কি লেখা যায়? কোসেক থিটা সমান √3 মাইনাস কট থিটা। তাহলে বা এখানে যদি কোসেক স্কয়ার থিটা লিখি, এখানে 3 মাইনাস 2√3 কট থিটা প্লাস হচ্ছে আমাদের কট স্কয়ার থিটা। তাহলে বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মাইনাস 3 সমান মাইনাস 2√3। তো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে 1। এটার সূত্র হচ্ছে 1 মাইনাস 3 সমান মাইনাস 2√3। তো এখানে 2√3 কট থিটা, এখানে কিন্তু কট থিটা আছে। তাহলে আমরা এখানে বলতে পারি 2√3 কট থিটা ইকুয়াল হচ্ছে ইকুয়াল টু, তাহলে বা কট থিটা সমান হচ্ছে 1/√3। আসলে 1/√3 কট কত ডিগ্রির মান? 1/√3 কট কত ডিগ্রির মান? হচ্ছে ছেড়ে দে। আচ্ছা আচ্ছা, না ওইটার তো পরে কোনো রেসপন্স পাইনি, দেখে করি নাই আসলে। এই জন্য আসলে করা হয় নাই। এই অবস্থা।
অবস্থা, কারণ দেশে আসলে এরকম হচ্ছে না, একটা দুইটা আসছে ওরা আবার দেখি 5টার দিকে ক্লাস করে, ওদের ঘর আশেপাশে। কি করবো? এটা হচ্ছে শনি শুক্র 5টায়, 5টা পর্যন্ত শুরু হয়। এটাই একটু ঝামেলা আছে। ওই একই রবি মঙ্গল বৃহস্পতি একই টাইম। না 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 না, না 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 ঠিক আছে, আমি পরে হয় নাই তো এই জন্য আর কি জানাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা কত পারেন, কত বুঝেন, এটাই আমার মাঝে মাঝে মানে আমি গর্বিত। কট হচ্ছে π/3 গেল। এখন বলেন কট থিটার মান 1/√3 পজিটিভ, এখানে কোন কোন চতুর্ভাগ নেওয়া যাবে? তিনটা আমার স্বাধীনতা আছে, বাট নেওয়া যাবে কোনটা কোনটা? জি, 1 নেওয়া যাবে আর 3 নেওয়া যাবে। তাহলে একে তো হচ্ছে π/3 কট, আর 3 এর ক্ষেত্রে হচ্ছে কট পাই প্লাস হচ্ছে π/3। তাহলে এখান থেকে আমরা এখন থিটা সমান লিখতে পারবো π/3 কমা এখান থেকে লেখা যাবে 4π/3। এগুলো কাজ। এখন বলেন এক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা লাগবে নাকি লাগবে না? দেখি মাথায় কি আছে, কি বুঝলেন? জি, এক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা লাগবে, অর্থাৎ এই যে মান, এই মান এখানে বসায়ে টেস্ট করতে হবে শুদ্ধি পরীক্ষাতে। শুদ্ধি পরীক্ষায় টেস্ট করতে হবে, π/3 বসে টেস্ট করতে হবে, 4π/3 বসে টেস্ট করতে হবে। এখন এটা যখন ক্যালকুলেটরে তুলবেন, আগেই বলি এটা যখন ক্যালকুলেটরে তুলবেন, সবাই আধুনিক ক্যালকুলেটর ইউজ করেন, এটাকে তুলবেন 1/sin x, মাঝে প্লাস দিবেন, এটাকে তুলবেন 1/tan x। এটা ক্যালকুলেটরে তুলবেন সবাই, এটা তুলেন, তুলে ক্যালকুলেশন বাটন চাপেন, এটা আগে তুলেন সবাই, এটা তুলেন ক্যালকুলেটরে তুলেন, এটা এভাবে তুলেন, তুলে ক্যালকুলেশন বাটন চাপেন। যখন x এর মান চাইবে π/3 আপনি দিবেন 60 আর এটা লিখবেন 4 * 60। দুইটা দিয়ে দেখেন এমন কোনটা আছে যে সিদ্ধ করে না, মানে এমন কোনটা থেকে √3 আসে না, তাহলে সেটা বাদ দিতে হবে। জি, 4π সিদ্ধ করে না, গুড। আচ্ছা 4π/3 হবে না, গুড। তাহলে আমরা এখানে লিখব, এই যে এখন লিখে দেব, কিন্তু থিটা সমান 4π/3 সমীকরণকে সিদ্ধ করে না, অতএব নির্ণেয় সমাধান থিটা সমান হচ্ছে কত? π/3। এটা আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের সমাধান, এটা হচ্ছে অ্যানসার। এই হলো কাজ। আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে, আবারও বলি, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলা করা। মেইন বইয়ের অঙ্ক করার পর তারপর যে কোনো দুইটা বোর্ড, মানে আপনি ধরেন 20, 19, 20 2 সালের সব বোর্ডের অঙ্কগুলো করে ফেলেন, তাহলে আপনি সব রকমের অঙ্ক হয়ে যাবে, শুধু শুধু এত প্যারা নিয়েন না। এটা হচ্ছে আপনাদের কাজ।
মনে থাকবে সবার, বলেন। গুড, মনে থাকলেই হলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি হচ্ছে ইয়া করব, আমি আপনাদের হচ্ছে বলেই তো দিলাম, এটা সৃজনশীল ইজি না লাগার কারণ হচ্ছে আপনার এই যে ছোটখাটো কনভার্ট পাই বাই 2 প্লাস মাইনাস এই সেই একটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু কিন্তু ফাংশন আকারে থাকে ত্রিকোণমিতিতে, এফ অফ এক্স দিয়ে দেয় এই সেই, তো ওইগুলোর সাথে আপনার একটু অভ্যস্ত হবে। আমাদের নেক্সট ক্লাস মনে হয় সেট ফাংশনের উপরে আছে, ওইখানে আমরা ফাংশন একদম অস্থির অবস্থা করে ফেলব। আর ত্রিকোণমিতির এমসিকিউ বেশিরভাগ তো আপনার ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়, বেশিরভাগ ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়। আর যেগুলোতে পাই আছে, আমি মনে করি পাই বাদে 180 ইউজ করেন, শুধু শুধু ক্যালকুলেটর আবার ওই রেডিয়ান মোডে নিবেন। আপনারা অনেক দামি দামি ক্যালকুলেটর কিনছেন, কিন্তু অনেকে আবার ক্যালকুলেটরের রেডিয়ানে কিভাবে নেবেন সেটাও জানেন না। আগের যুগের গুলো তো সোজা ছিল। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, এখন এটা হচ্ছে এক্সামের ব্যাপারে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই, আপনাদের গ্রুপে নোটিশ চলে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর এখন করে ফেলেন, বুঝছেন, সবাই চ্যাপ্টার ওয়াইজ করে ফেলেন, চ্যাপ্টার ওয়াইজ করে ফেলেন। আর যে বলছেন যে 184 পেজ, এই আমার কাছে মেইন বইটা নাই, নেক্সট ডেতে ইনশাআল্লাহ মেইন বই কাছে রাখবো, নেক্সট ডেতে মেইন বই কাছে রাখবো, তখন বইলেন। হ্যাঁ, রেঞ্জ দেয়া থাকলেও শুদ্ধি পরীক্ষাতে চেক করবেন, বর্গ করলেই শুদ্ধি পরীক্ষাতে চেক করবেন, বর্গ করলেই শুদ্ধি পরীক্ষাতে টেস্ট করতে হবে, আদারওয়াইজ দরকার নাই। বর্গ না করলে উভয় পক্ষকে চেক করার কোনো দরকার নাই, যখনই বর্গ করবেন তখনই শুদ্ধি পরীক্ষা করতে হবে। হ্যাঁ, 2 বছরের বোর্ড, 21 আর 20 2 বছরের বোর্ডে যত সব বোর্ড করেন তাহলেই হবে, 2 বছরের সব বোর্ড করেন হবে। আর এমসিকিউ গুলো করবেন, যদি কোনো এমসিকিউ তে প্রবলেম থাকে ওগুলো নেক্সট ক্লাসে দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা বাস্তব সংখ্যায় আলোচনা, সরি সেট ফাংশন আলোচনা করব। প্লাস মাইনাসের কাহিনী কি, আপনাদের প্লাস মাইনাস নিয়ে কেন এত ইয়া হয় এটাই বুঝি না, এটা আমরা হচ্ছে ইয়া করব। ওকে, আল্লাহ হাফেজ ভাই। শেষ।